হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে এসএকিউ প্রশ্ন উত্তরের সাজেশান নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি আজকের ক্লাসে 2019 সাল 2021 সালের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া সিসি 4 পেপার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো 2019 সালের যে প্রশ্নপত্রটা আছে সেটা আলোচনা করছি। দেখো 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক দলব্যবস্থার একটি বৈশিষ্ট্য। দেখো ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র হলো ভারতীয় দলব্যবস্থার ভিত্তি। তারপরে প্রশ্ন, রাজনৈতিক দলত্যাগ কী? যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আইনসভায় নির্বাচিত হওয়ার পর নিজের দলের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য দলে যোগদান করে তাহলে তাকে রাজনৈতিক দলত্যাগী বলা হয়। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে মোট কয়টি ভাষাকে স্বীকৃতি জানানো হয়েছে? 22টি ভাষাকে স্বীকৃতি জানানো হয়েছে। তারপরের প্রশ্ন, জোট রাজনীতির যে কোনো একটি সীমাবদ্ধতা লেখো। জোট রাজনীতির ফলে অনেক সময় দুর্নীতি প্রশ্রয় পায় এবং মূল্যবোধের অবক্ষয় ঘটে। নেক্সট প্রশ্ন, যে কোনো একটি মুখ্য নির্বাচনী সংস্কার উল্লেখ করো। ভারতের একটি মুখ্য নির্বাচনী সংস্কার হলো, দেখো, জামানতের পরিমাণ বৃদ্ধি, আর হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের কাছাকাছি অস্ত্র নিষিদ্ধকরণ। পরের প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারিত করা যায়? প্রমাণিত অযোগ্যতা এবং অসৎ আচরণের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন। এই পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের নিয়ম অনুরূপ। বলছে এই পদ্ধতিটা ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের নিয়মের অনুরূপ, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও এইভাবে অপসারণ করা যায়। পরের প্রশ্ন, ফিকি কথাটির পূর্ণ অর্থ কী? এরকম তোমাদের একটা ফুল ফর্ম লেখা অবশ্যই পরীক্ষায় আসবে, দেখে নাও। ফিকি কথাটির পুরো অর্থ হলো ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপরে প্রশ্ন, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স কার লেখা? কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছেন রজনী কোঠারি। নেক্সট প্রশ্ন, ভারতের যে কোনো দুটি শ্রমিক সংঘের নাম। একটা হচ্ছে CITU, যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, আরেকটা হচ্ছে AITUC, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে প্রশ্ন, নয়া সামাজিক আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে এগুলি মূলত সামাজিক এবং সাংস্কৃতিক হয়। তারপরে হচ্ছে এই আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন। তারপরে প্রশ্ন, ভারতে মানবাধিকার সুরক্ষার পথে যে কোনো একটি বাধা উল্লেখ করো। ভারতে মানবাধিকার কমিশন কোনো অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করে কর্তৃপক্ষের কাছে মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারে মাত্র, কিন্তু নিজে কোনো শাস্তি দিতে পারে না। তারপরে প্রশ্ন, ভারতের সংস্কৃতায়ন ধারণাটির প্রবর্তককে? ভারতের সংস্কৃতায়ন ধারণাটির প্রবর্তক হচ্ছে MN শ্রীনিবাস। তারপরে মানবাধিকার রক্ষা আইন কত সালে পাস হয়? 1993 সালে পাস হয়। ভারতে পরিবেশ আন্দোলনের দুজন প্রতিযশা কর্মীর নাম। দুজন প্রতিযশা কর্মী, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দর লাল বহুগুণা। তারপরে প্রশ্ন, 1970-এর দশকের পরবর্তী পরিবেশ আন্দোলনের দুটি প্রধান দাবি উল্লেখ করো। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে অরণ্য সংরক্ষণ, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো জল সংরক্ষণ, 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য সংরক্ষণ। এবার 2021 সালের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক। কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক শ্রীনিবাস। ভারতের জোট রাজনীতির প্রথম প্রধানমন্ত্রীকে? ভারতের জোট সরকারের NDA জোট যেটা, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ন্যাটোর পুরো কথা কি? ন্যাটোর পুরো কথা কি? নন অফ দ্য অ্যাবাভ। এটা ন্যাটো, এটা দেখো ন্যাটো নয়, এটা নোটা আছে, ঠিক আছে, NOTO, নোটা কথার মানে ফুল ফর্ম কি? নান অফ দ্য অ্যাবাভ, ওপরের কেউই নয়। তারপরে দেখো, ভারতের যে কোনো দুটি
দুটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নাম লেখো। একটা হচ্ছে সিআইটিইউ, যার ফুল ফর্ম হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। আরেকটা হচ্ছে দেখো এআইটিইউসি, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ফিকি পুরো কথা কি দেখো, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। স্বাধীন ভারতের যে কোনো দুটি কৃষক আন্দোলন, একটা হচ্ছে তেলেঙ্গানা প্রেজেন্ট মুভমেন্ট, আর একটা হচ্ছে নকশালবাড়ি মুভমেন্ট। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, কোন বছর ভারতীয় সরকারি ভাষা আইন প্রণীত হয়? 1963 খ্রিস্টাব্দে। জিএনএলএফ এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তারপরে নির্বাচন কমিশন কতজন নির্বাচন কমিশন নিয়ে গঠিত হয়? দেখো নির্বাচন কমিশন মোট তিনজন। দেখো নির্বাচন কমিশন মোট তিনজন নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হয়। প্রথম নির্বাচন কমিশন প্রধান, এটা ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই নির্বাচন কমিশনার। তারপরে প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। কোন আইন দ্বারা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়? 1994 সালে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট দ্বারা। তারপরে প্রশ্ন, সুন্দরলাল বহুগুণার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? সুন্দরলাল বহুগুণার নাম চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত। পরের প্রশ্ন, দলত্যাগ নিরোধক আইন কোন সালে প্রণীত হয়? 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতের একটি আঞ্চলিক দলের নাম লেখো। ভারতের একটি আঞ্চলিক দল হচ্ছে ডিএমকে বা বহুজন সমাজবাদী পার্টি, এগুলো হচ্ছে আঞ্চলিক দল। নেক্সট প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়। পরের প্রশ্ন দেখো, এবারে তোমাদের 2023 সালের সাজেশান, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে যেগুলো CC4 পেপার থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। ভারতীয় দলব্যবস্থার ভিত্তি কি? সংসদীয় গণতন্ত্র। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি রাজনৈতিক দলের উল্লেখ আছে? সংবিধানে রাজনৈতিক দলের কোনো উল্লেখই নেই, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, সাম্প্রদায়িক মনোভাবের ভিত্তিতে গড়ে ওঠা দুটি রাজনৈতিক দল, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালি দল, রাম রাজ্য পরিষদ, এগুলো আর কি সাম্প্রদায়িক মনোভাবের ভিত্তিতে গড়ে উঠেছে। তারপরে প্রশ্ন, ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। তামিলনাড়ুর দাবির মুন্নেত্তা কাজাগাম অর্থাৎ ডিএমকে, অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা প্রজা সমিতি, এগুলো। তারপরে প্রশ্ন দেখো, ভারতে গড়ে ওঠা দুটি ব্যক্তিকেন্দ্রিক দলের নাম। একটা হচ্ছে দল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে গড়ে ওঠা বিজেপি, ঠিক আছে, অটল বিহারী আর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গঠিত কংগ্রেস ই দল। দেখো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গঠিত কংগ্রেস ই দল আর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেটাকে বিজেপি বলা হচ্ছে। বর্তমানে ভারতীয় দলব্যবস্থার বৈশিষ্ট্য কি? দেখো জোট মহাজোট গঠন। ভারতের একটি জোট সরকারের উদাহরণ জাতীয় গণতান্ত্রিক মোর্চা, যেটাকে বলা হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তারপরে ভারতের একটি আঞ্চলিক দলের নাম, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। ভারতের দলব্যবস্থার দুটি বৈশিষ্ট্য, জোট মহাজোট সৃষ্টি আর হচ্ছে আঞ্চলিক দলের অস্তিত্ব। ভারতের দলীয় ব্যবস্থা কীরূপ? ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত, তবে ভারতের দুটি দলের প্রাধান্য রয়েছে। তারপরে প্রশ্ন, ভারতে গুরুত্বপূর্ণ দুটি জাতীয় দলের নাম লেখো। ভারতীয় জাতীয় কংগ্রেস আর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারপরে প্রশ্ন, ভারতে দুটি আঞ্চলিক দলের নাম, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে ডিএমকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম ভারতীয় কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। নেক্সট প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের অন্তর্গত দুটি দলের নাম, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম আর হচ্ছে ফরওয়ার্ড ব্লক। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দুটি এমন আঞ্চলিক দলের নাম উল্লেখ করো যারা রাজ্য স্তরে সরকার গঠন করেছে। অন্ধ্রপ্রদেশের সি চন্দনবাবু নাইডুর নেতৃত্বে তেলুগু দেশম পার্টি এবং অসমের প্রফুল্ল কুমার মহান্তির নেতৃত্বে অসম গণ পরিষদ, এই দুটি আঞ্চলিক দল রাজ্য স্তরে সরকার গঠন করেছে। ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের দুটি কারণ, এক নম্বর দেখো, ভারতে উৎকট
জাতিগত, সম্প্রদায়গত বা ধর্মগত আনুগত্য বর্তমান, এর ভিত্তিতে কোথাও কোথাও আঞ্চলিক দল গড়ে উঠেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভারতের কোনো কোনো রাজ্যে ভাষাগত দাবি দাওয়ার ভিত্তিতে আঞ্চলিক দল গড়ে ওঠে। তারপরে প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টির বর্তমান ভারতের শ্রেণী চরিত্র লেখো। ভারতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে বুর্জোয়া জমিদার শাসিত রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গণ্য করেছে। এই দল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল নীতি অনুসারে ভারতের বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে বিশ্বাসী। তারপরে কংগ্রেস দলের দুটি মুখ্য কর্মসূচি, ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, স্বার্থ ও জীবন পদ্ধতি সংরক্ষণ। তারপর আরেকটা পয়েন্ট আছে দেখো, একটি আধুনিক সমৃদ্ধ, তারপরে দেখো সাম্যভিত্তিক সমাজতান্ত্রিক ধরনের সমাজ গঠন। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টির একটি মূল কর্মসূচি উল্লেখ করো। দেখো অ্যান্সারটা, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সরকার গঠন, মার্ক্সবাদের শিক্ষা অনুসারে সমাজতন্ত্র গঠন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের তীব্রতর করা প্রভৃতি দলের মৌলিক লক্ষ্য হিসাবে স্বীকৃত। পরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন, বর্তমান ভারতে একজন ভোটদাতার ন্যূনতম বয়স কত? 18 বছর। তারপরে প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা। ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3 জন, একজন মুখ্য নির্বাচন কমিশনার আর অন্যান্য 2 জন নির্বাচন কমিশনার। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতিত্ব করেন? দেখো, ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার সভাপতিত্ব করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? দেখো, আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন, মুখ্য এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের কার্যকাল কতদিন? 6 বছর। 6 বছর হচ্ছে নির্বাচন কমিশনারের কার্যকাল। তারপরে এবং 65 বছর বয়স পর্যন্ত তারা কাজ করতে পারে। ঠিক আছে, যদি 65 বছর মানে তার আগেই হয়ে যায়, 6 বছরের আগেই হয়ে যায়, তাহলে কিন্তু তাকে অবসর নিতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন। কে অপসারণ করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কার হাতে? নির্বাচন কমিশনার হাতে। কবে থেকে ভারতে 3 জন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হয়? 1993 সাল থেকে। কবে ভারতে ভোটদাতাদের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে কে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরুদ্ধে বলেছিলেন? জন স্টুয়ার্ট মিল সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। কে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে সমর্থন জানায়? দেখো, সমর্থন জানায় অধ্যাপক ল্যাস্কি। তারপরে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার ওপর কে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন? জন স্টুয়ার্ট মিল শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। তারপরে প্রশ্ন, কবে ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে? 1975 সালে। ভোটাধিকার কী ধরনের অধিকার? ভোটাধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন সংক্রান্ত বিরোধের কে মীমাংসা করে? সুপ্রিম কোর্ট। তারপরে প্রশ্ন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন কবে প্রণীত হয়? 1951 সালে প্রণীত হয়। তারপরে প্রশ্ন, বর্তমান ভারতে নির্বাচন কমিশনার কাদের নিয়ে গঠিত হয়? দেখো, একজন মুখ্য নির্বাচন কমিশন এবং অপর 2 জন নির্বাচন কমিশনারকে নিয়ে। ভারতের রাজনৈতিক দলগুলির স্বীকৃতি দান ও স্বীকৃতি প্রত্যাহার ও নির্বাচনী প্রতীক কে দিয়ে থাকে? কে প্রদান করে? নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন, ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনার নিয়োগের সময় রাষ্ট্রপতি কাদের সাথে পরামর্শ করেন? মুখ্য নির্বাচন কমিশনারের সাথে। ভারতের ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব কে বহন করে? নির্বাচন কমিশন। তারপরে জাতি কাকে বলে? জাতি হলো এমন একটি অন্তঃবৈবাহিক গোষ্ঠী যার সদস্যরা সমমর্যাদা সম্পন্ন বা বংশানুক্রমিক, যা চিরাচরিত ভিত্তি অনুসরণ করে এবং যা একই উৎপত্তির সূত্র দাবি করে। তারপরে প্রশ্ন, ভারতের জাত ব্যবস্থার টিকে থাকার পেছনে 2টি কারণ লেখো। ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার 2টি কারণ, এক হচ্ছে জাত ব্যবস্থার রাজনীতিকরণ, আরেকটা হচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে উপযুক্ত শিক্ষা ও চেতনার অভাব। পরে প্রশ্ন, ভারতের 2টি জাতিভিত্তিক রাজনৈতিক দলের নাম। মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি আর হচ্ছে কেরালার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। হিন্দু সমাজ
হিন্দু সমাজের গড়ন গ্রন্থটির রচয়িতা হচ্ছেন দেখো নির্মল কুমার বসু। ঠিক আছে, গ্রন্থটির রচয়িতা হচ্ছেন নির্মল কুমার বসু। তারপরে প্রশ্ন, জাতপাতের রাজনীতিকরণ। প্রশ্নটা দেখো, জাতপাতের রাজনীতিকরণ কি? এই প্রক্রিয়া হলো জাত ব্যবস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করা। এছাড়া জাতিভিত্তিক গোষ্ঠীগুলি তাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে রাজনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, বর্তমানে জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পাওয়ার কারণ কি? আধুনিকীকরণ, আধুনিক অর্থব্যবস্থা, আর হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। তারপরে প্রশ্ন, ভারতের জাতিভেদ প্রথার দুটি বৈশিষ্ট্য। জাতি নির্ধারণ হয় জন্মসূত্রে, আরেকটা হচ্ছে জাতিগত বৃত্তি গ্রহণ। তারপরে প্রশ্ন আছে কাস্ট। ইংরেজিতে কাস্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? স্প্যানিশ শব্দ থেকে এসেছে। ভারতবর্ষে জাতি শব্দটি প্রথম কারা প্রয়োগ করে? দেখো, ভারতবর্ষে জাতি শব্দটি প্রথম প্রয়োগ করে পর্তুগিজগণ। নেক্সট প্রশ্ন, জাতি হলো কঠোরভাবে বংশগত শ্রেণী। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কুলির। তারপরে জাতিগত মর্যাদা আরোপিত না অর্জিত? জাতিগত মর্যাদা হচ্ছে আরোপিত। তারপরে শ্রেণীগত মর্যাদা আরোপিত না অর্জিত? এটা হচ্ছে অর্জিত। তারপরে জাতি ও শ্রেণীর মধ্যে কোনটি রুদ্ধ সমাজ? জাতি হচ্ছে রুদ্ধ সমাজ। নেক্সট, তারপরে দেখো, ভারতের জাত ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য, এক হচ্ছে অন্তর্বিবাহ, আর একটা হচ্ছে বংশানুক্রমিকতা। পলিটিক্স ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন রজনী কোঠারি। পলিটিক্স ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন রজনী কোঠারি। পরে প্রশ্ন, ভারতের জাতিগত তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছেন হারবার্ট রিসলে। ভারতের জাত ব্যবস্থার পরিবর্তনের দুটি উপাদান লেখো, শিল্পায়ন ও নগরায়ন। জাত ব্যবস্থা ও শ্রেণী ব্যবস্থার মধ্যে কোনটি ভারতীয় সমাজের অভিনব বৈশিষ্ট্য? দেখো, জাত ব্যবস্থা ভারতীয় সমাজের অভিনব বৈশিষ্ট্য। পরে প্রশ্ন আছে দেখো, কাস্ট ইন মডার্ন। পরের প্রশ্ন আছে রাজার আইন ধর্মীয় আইনের ঊর্ধ্বে উক্তিটি কার? কৌটিল্য বা চাণক্যর। কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থের লেখক রজনী কোঠারি। সংস্কৃতনের ধারণাটি কার? অধ্যাপক শ্রীনিবাসনের। তারপরে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ব্যবহৃত ভাষা উল্লেখ করো। সংবিধানে বলা হয়েছে যতদিন পার্লামেন্ট আইন তৈরি করে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ততদিন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে কাজ ইংরাজি ভাষাতে হবে। জাতপাতের রাজনীতিকরণের একটি উদাহরণ দেখো। পরের প্রশ্ন হচ্ছে জাতপাতের রাজনীতিকরণের একটি উদাহরণ হচ্ছে মণ্ডলিকীকরণ। পরের প্রশ্ন, ভারতের জাত ব্যবস্থা কোন সংস্থা আধা সার্বভৌম সংস্থা রূপে কাজ করে? জাত পঞ্চায়েত। তারপরে প্রশ্ন, জাতি উপজাতির মধ্যে একটি পার্থক্য লেখো। জাতি একটি বৃহত্তর গোষ্ঠী, কিন্তু উপজাতি জাতির তুলনায় স্বল্প সংখ্যক গোষ্ঠী। তারপরে প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি বলতে সেই সব জাতি উপজাতি বা জনগোষ্ঠীকে বোঝায় যাদের রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তপশিলি জাতি বা উপজাতি বলে ঘোষণা করেন। তারপরে প্রশ্ন, ভারতের দুটি তপশিলি উপজাতির নাম। ভারতের দুটি তপশিলি উপজাতি হচ্ছে মুন্ডা আর হচ্ছে লোধা। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যে ব্যবহৃত সরকারি ভাষা কি? সংবিধানে বলা হয়েছে রাজ্যের আইনসভায় রাজ্যে প্রচলিত এক বা একাধিক ভাষাকে অথবা হিন্দিকে রাজ্যের সরকারি ভাষা হিসাবে গ্রহণ করতে পারবে। যতদিন তা না করবে ততদিন ইংরাজি ভাষা ব্যবহৃত হবে। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত 4টি সরকারি ভাষার নাম। দেখো, বাংলা, হিন্দি, আসামীয়, ওড়িয়া এইগুলো আছে। তারপরে প্রশ্ন, ভারতের সরকারি ভাষা কোনটি? হিন্দি। তারপরে দেখো, পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি প্রধান রাজনৈতিক দল একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম। ভারতের দুটি আঞ্চলিক দল হচ্ছে ডিএমকে আর একটা হচ্ছে অসম গণ পরিষদ। এটা হবে অসম গণ পরিষদ। তারপরে প্রশ্ন, ভারতের দলীয় ব্যবস্থা কী ধরনের? ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত, তবে এখানে দুটি দলের প্রাধান্য সুস্পষ্ট। কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টির বর্তমান রাষ্ট্রীয়
মানে জাতীয় রাষ্ট্রের শ্রেণী চরিত্র কী? ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে বুর্জোয়া জমিদার শাসিত রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গণ্য করে। এই দল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মৌলিক নীতি অনুসারে ভারতের বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে বিশ্বাসী। পরে প্রশ্ন, ইঙ্গো ভারতীয় কারা? দেখো, ভারত ও ব্রিটিশদের সংমিশ্রণে সৃষ্ট সম্প্রদায়কে বোঝায়। সংরক্ষণমূলক বৈষম্য বলতে কী বোঝো? তপশিলি জাতি, উপজাতি প্রমুখ পশ্চাৎপদ জনসম্প্রদায়ের জন্য সংরক্ষণমূলক বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাকে সংরক্ষণমূলক বৈষম্য বলা হয়। মানবাধিকার বলতে কী বোঝো? মানুষের জীবন বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাকে বলা হয় মানবাধিকার। তারপরে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? জাতিপুঞ্জের গৃহীত প্রস্তাব অনুযায়ী 1993 সালে রাষ্ট্রপতি এক অর্ডিন্যান্স জারি করে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের কথা ঘোষণা করেন। তারপরে, সংখ্যালঘু সম্প্রদায় বলতে কী বোঝো? যখন কোনো জনগোষ্ঠীর সদস্য সংখ্যা তুলনামূলক বিচারে অন্যান্য সম্প্রদায় থেকে কম, তখন সেই জনগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। এই ছিল আজকে তোমাদের ক্লাস।